ভারত আমার ভারতবর্ষ, এই ধরনের গান, ধনধান্যে পুষ্পে ভরা, এই সমস্ত গান প্রত্যেক দিন হতো আমাদের স্কুল শুরুর আগে। বাথরুমে আটকে রাখা যেতে পারে। তারপরে বাবা আমাকে বললো যে তোকে কোনো স্কুলে যেতে হবে না, তো বাড়িতেই পড়বি, আমি স্কুলে পাঠাবো না তোকে, কোনো প্রয়োজন নেই স্কুলে পড়ার, রবীন্দ্রনাথও স্কুলে পড়েনি, তুইও স্কুলে যাবি না। এবং সেই স্কুলের মানে কিছুটা পড়ার পরে আমি দেখতাম যে ওইখানে আমার খেলাধুলোটা অনেক বেড়ে গেল আর কি, মানে পরিচিত হই। মানে তার আগে পর্যন্ত আমার কাছে থিয়েটার মানে ছিল শুধুমাত্র অভিনয় অভিনয় অভিনয়। খুব যে আমি কোয়ান্টিটিতে বিশ্বাস করি না, আমি কোয়ালিটিতে বিশ্বাস করি। আর যেহেতু আমি বাংলা মিডিয়ামের ছাত্র, আমার কাছে ইংরেজিটা খুব কঠিন একটা, মানে প্রথম কথা স্পোকেন ইংলিশ, সেটাও একটা খুব কঠিন মনে হতো। আর দ্বিতীয়ত হচ্ছে বিভিন্ন টার্ম, ডাক্তারির যে ভাষা, তার যে ল্যাঙ্গুয়েজ, সেটাও আমার কাছে একদম নতুন। একদম মানে আমরা যখন পড়তাম তখন মনে হতো যে কি প্রেশারে রাখছে রে বাবা, এগুলো কোনো মানে হয়? কিন্তু পরবর্তীকালে দেখেছি যে ওনারা একদম মায়ের মতো করে আমাদেরকে প্রোটেক্ট করেছেন এবং আমাদেরকে সমস্তটা শিখিয়েছেন। মানে সেটা একটা বিশাল বড় পাওনা আমার। আমি এটা বিশ্বাস করি না, কারণ কেউ নতুন প্রজন্মে বা পুরনো প্রজন্মের অভিনেতা হয় না, কারণ অভিনেতাদের প্রত্যেক দিন মৃত্যু হয়, প্রত্যেক দিন জন্ম। এরকম ভাবার কোনো জায়গা নেই যে আমার একটা আমি ছবি করেছি মানে আমি পরে পর ছবি পেয়েই যাব, সেই জায়গাটা নয়। মানে আমি এইটাতে বিশ্বাস করি যে আমরা আন্দোলন করেছিলাম এই দুর্নীতির বিরুদ্ধে, এবং যে একটা অদ্ভুত ঘটনা, মানে একজন অন ডিউটি ডক্টর যার সাথে এরকম একটা ঘটনা ঘটে গেছে, তার প্রতিবাদে। ইন্ডাস্ট্রিটা অ্যাকচুয়ালি আমি যদি কম্পেয়ার করি বাইরের ইন্ডাস্ট্রিগুলোর সাথে, সেই জায়গা থেকে একটু পেছনে রয়েছি আমরা। ও আমাকে সাইমেলটেনিয়াসলি ভরসা করে, কিন্তু মানে আমি ওকে ছাড়া কোনো মতেই চলতে পারবো না। মানে আমার কাছে আমার সমস্ত কিছু একদিকে, ও একদিকে। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আজকের এই পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছেন অভিনেতা এবং চিকিৎসক কিঞ্জল নন্দ। অনেক গল্প হলো, অনেক আড্ডা হলো, অনেক নতুন নতুন তথ্য জানতে পারলাম। আপনারাও সঙ্গে থাকুন, বেশ ভালো লাগবে। কিঞ্জলদার সঙ্গে সঙ্গীতায় তোমাকে স্বাগত। কেমন আছো বলো? ভালো আছি, খুবই ভালো আছি, মানে যতটা ভালো থাকা যায়। কি চলছে এখন জীবনে? জীবনে জীবনে তো অনেক কিছুই চলছে, কিন্তু মূলত যেটা নিয়ে ব্যস্ত আছি সেটা আমার কাজ। আর সব থেকে বড় যেটা কাজ, সেটা আমার মেয়ে। তাকে নিয়েই আমার সমস্তটা হয়ে যায়, আমার স্ত্রী, মেয়ে। আর বাদ বাকি হসপিটালের কাজ, অভিনয়ের কাজ, সমস্তটা নিয়ে ভালোই আছি। এখন কোন সিনেমার চলছে, শুটিং চলছে কোনো না, সিনেমার? এখন এই মুহূর্তে কোনো শুটিং চলছে না। প্রমোশন সামনে চলছে? প্রমোশন এখনো শুরু হয়নি। দেবী চৌধুরানী সামনে রিলিজ করবে, ডু নট ডিস্টার্বও সামনে রিলিজ করবে, তাদের প্রমোশনের কাজ আছে। তবে সেটা এখনো মানে যেহেতু হাউস থেকে এখনো কিছু বলেনি, তাই ওরা শুরু হবে হয়তো সামনেই খুব। কিঞ্জল নন্দ বরাবরই তো লাইমলাইটে, একেবারে সবসময় চর্চায় থাকো। কিন্তু তোমাকে জানতে গেলে, মানে কিঞ্জল নন্দকে জানতে গেলে তো একেবারে ছোটবেলায় যেতে হবে, তাই তো? তাহলে একদম ছোট্টবেলা থেকে শুরু করি। তুমি কিরকম ছিলে সেই সময় থেকে একদম শুরু করব, তারপরে পুরো গল্পটা আমরা শুনবো। না, আমি খুবই মানে দুরন্ত ছিলাম, সেটা সে নিয়ে কোনো সন্দেহ নেই। যারা আমাকে চেনেন, যারা এই অনুষ্ঠানটা দেখবেন, তারা জানেন যে আমি কী ধরনের দুরন্ত ছিলাম। তো ছোটোবেলা আমি যখন জন্মাই তখন আমার বাবা মধ্যমগ্রাম বারাসাত গুস্তিয়া যে জায়গাটি আছে সেখানকার শিক্ষক ছিলেন। তারপর সেইখান থেকে আমি তখন কত হবে, 3-4 বছর মতো এরকম বয়স হবে, মানে আমার জ্ঞান হয়েছে, এটুকু আমি জানি। কারণ তারপর বাবার মানে কি মনে হলো যে বাবা ভাবলো যে আমি গ্রামে চলে যাব। তো বাবা যেহেতু শিক্ষক ছিলেন, আবার অ্যাপ্লাই করে গ্রামে চলে যান। গ্রামে গিয়ে বাখরাবাদ বলে একটি জায়গায়, বাখরাবাদ ভারতী বিদ্যাপীঠ, সেই স্কুলে প্রধান শিক্ষক হিসেবে উনি যান আর কি। তো তারপর আমার বাকি যে মানে কি বলবো, শৈশব কৈশোর, তার পুরোটাই কেটেছে ওই বাখরাবাদ এবং তার সংলগ্ন এলাকাতে আর কি। তো খুবই ভালো কেটেছে। মানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে, তখন হয়তো অতটা বুঝতাম না, তার কারণ আমি যখন ছোটোবেলায় স্কুলে ভর্তি হলাম ফার্স্ট, তো সেই 1-এ যখন ভর্তি হলাম স্কুলে খুব বদমাশি করতাম। তো বদমাশি করার ফলে কি হয়েছিল, আমাদের যিনি একজন ওই দিদি থাকেন আর কি স্কুলগুলোতে,
তিনি কি করেছিলেন, আমাকে বাথরুমে আটকে দিয়েছিলেন, যে আমি এত বদমাশি করেছি। তো সেই জন্য আটকে দিয়ে তারপরে বাবা যখন আমাকে নিতে আসেন, কারণ সকালে স্কুল, বাবা আমাকে নিতে আসেন যখন, কোথায় যে বলা হয় যে আপনার ছেলে অনেক দুষ্টুমি করেছে, বদমাশি করেছে, তাকে বাথরুমে আটকে রাখা হয়েছে। আর আমি প্রচণ্ড তারস্বরে চিৎকার করছিলাম। বাবা তখন খুব মানে রেগে যায় আর কি, স্কুলের উপরেই খুব রেগে যায় যে একটি বাচ্চাকে কি করে একটি বাথরুমে আটকে রাখা যেতে পারে। তারপরে বাবা আমাকে বললো যে তোকে কোনো স্কুলে যেতে হবে না, তো বাড়িতেই পড়বি, আমি স্কুলে পাঠাবো না তোকে, কোনো প্রয়োজন নেই স্কুলে পড়ার, রবীন্দ্রনাথও স্কুলে পড়েনি, তুইও স্কুলে যাবি না। তো আমি ক্লাস 1-এ একদমই স্কুলে যাইনি, পুরোটাই বাড়িতে ছিলাম। তারপরে ক্লাস 2-তে বাবার মনে হলো যে না, স্কুলে পাঠাবেন, কিন্তু নার্সারি স্কুলে আর পাঠাইনি, মানে তথাকথিত যে মানে ইংরেজি মাধ্যম যে স্কুল যেটাকে বলে, আমাকে ডাইরেক্ট একদম প্রাইমারি স্কুল হিমাংশু শেখর প্রাথমিক বিদ্যালয়, সেই স্কুলে, বেলদা বলে একটি জায়গা পশ্চিম মেদিনীপুরেরই, সেই প্রাথমিক স্কুলে আমাকে পাঠানো হয় এবং ডাইরেক্ট ক্লাস 2-তে আমি ভর্তি হই। এবং দুর্ভাগ্যবশত বা সৌভাগ্যবশত যে এমন একটা স্কুলে ভর্তি হলাম, যে স্কুলে আমাদের 6জন শিক্ষক ছিলেন, 6জনের মধ্যে 5জন ছিলেন আমার আত্মীয়। মানে সেই স্কুলে হঠাৎ মানে আমার অ্যাকচুয়ালি তখন না খুব একটা ফোবিয়া হয়ে গেছিলো স্কুল ব্যাপারটাতে। এবং সেই আমি আমার বাবার সাথে যখন ফার্স্ট টাইম গেলাম, তখন আমাদের যিনি প্রধান শিক্ষক ছিলেন প্রিয়ব্রত বাবু, বেনু স্যার ডাকতাম আমরা, তো স্যার সেই আমাকে কোলে তুলে নিয়ে একটা অদ্ভুত আদর, আমি না ঠিক মেলাতে পারছিলাম না। এগুলো সব মনে আছে? হ্যাঁ, আমার মনে আছে, বিকজ আমি খুব এনজয় করেছি ওই লাইফটা। বিকজ আমি এখন মনে করি দ্যাট আই ওয়াজ সো লাকি যে আমি এই সুযোগটা পেয়েছি। এবং শুধু তাই নয়, মানে আমার জীবনটা ওই স্কুল থেকে পুরো পাল্টে গেল। মানে আমার কাছে স্কুল ব্যাপারটা ছিল যে একটা স্কুলে যেতে হবে, একটা পড়াশুনো, একটা চাপ, একটা রুলস, একটা রেগুলেশন, সমস্ত কিছু। বাট ওই স্কুলে যাওয়ার পরে দেখলাম যে শুধুমাত্র এটা নয়, মানে আমাদের 1 ঘন্টা প্রেয়ার হতো। এবার প্রেয়ারটা না এমন হতো, মানে সেই এখন যেটাকে ব্রতচারী বলে, একটা ব্রতচারী শিক্ষা, তখন ওই টার্মটা ছিল না, কিন্তু সেই গান, চল কোদাল চালাই ভুলে মনের বালাই, আমি গানগুলো মনে নেই, এই গানগুলো নিয়ে নাচ, এক্সারসাইজ, ভাবাই যায়। হ্যাঁ, মানে এইগুলো হতো, মানে বিভিন্ন ধরনের গান, ভারত আমার ভারতবর্ষ, এই ধরনের গান, ধনধান্যে পুষ্পে ভরা, এই সমস্ত গান প্রত্যেক দিন হতো আমাদের স্কুল শুরুর আগে। এবং সেই স্কুলের মানে কিছুটা পড়ার পরে আমি দেখতাম যে ওইখানে আমার খেলাধুলোটা অনেক বেড়ে গেল আর কি। মানে সেই চোর পুলিশ খেলা, কারণ আমাদের স্কুলটা এমন ছিল, এখন আর সেই জায়গাটা নেই, কারণ আমি রিসেন্টলি আমাদের কিছু অনুষ্ঠান ছিল, আমার যাওয়া হয়ে ওঠেনি। একজন মানে মানে তখনকার যিনি ছিলেন তিনি ফোন করেছিলেন যাওয়ার জন্য। তো আমি জিজ্ঞেস করলাম যে আমাদের স্কুলটা কি এখন ওরকম আছে, ওই খোলামেলা, পেছনে পুকুর, নারকেলের গাছ, মাঠ, দিগন্ত বিস্তৃত মাঠ চারিদিকে? বলছে না, এখন আর কিচ্ছু নেই, শুধু স্কুলটাই দাঁড়িয়ে আছে, মানে চারিদিকে বাড়ি ঘর হয়ে গেছে। তো আমাদের মানে কাজটাই ছিল স্কুলে কোনো রকমে পড়াটা করে একদম খেলা, মানে খেলা মানে কি, মানে খেলাধুলোটাই যেন মুখ্য ছিল আমাদের স্কুলে আর কি। এবং সেটা খুব ভালোভাবে এস্টাবলিশড হতো আর কি আমাদের স্কুলে। বিভিন্ন ধরনের স্পোর্টস অর্গানাইজ করা স্যার করতেন, মানে মানে আর খুব এনজয় করেছি আর কি, প্রত্যেকটা জিনিস এনজয় করেছি আর কি। যখন আরেকটু বড় হলে, যখন ধরো বুঝতে পারলে যে আমি পড়াশোনা ছাড়াও আর কিছু করব, মানে তোমার জীবনে তো থিয়েটারটা একটা বড় অংশ, থিয়েটারটা কবে? ওটা কিন্তু ওই স্কুলেই ফিল করেছি ফার্স্ট, কারণ আমি যখন ক্লাস 4-এ পড়ি, তখন আমাদের স্কুলে একটা আমাদের স্কুলে ঠিক নয়, ওই এলাকাতে, ওই মানে নারায়ণগড় ব্লক, জায়গাটা, ব্লকটা ছিল নারায়ণগড় ব্লক। ওই সময় ওইখানে একটি উৎসব হয়, শিশু শিক্ষা বা কিছু নিয়ে কিছু একটা উৎসব হয়। তো সেইখানে যেটা হলো যে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্রাথমিক স্কুল থেকে বিভিন্ন বাচ্চারা এসে আমাদের সাথে থাকবে। মানে আমার সাথে অন্য একটি স্কুলের বাচ্চা আমার বাড়িতে 2 দিন ছিল। এবং শুধু আমার বাড়ি, আমি একা নই, মানে সেখানে আরও আমাদের ব্যাচের যারা আছে তারা ছিল। আবার আমাদের কিছু কিছু ছেলে তারা আবার দূরে গিয়ে মানে ছিল, এই যে এক্সচেঞ্জ অফ আইডিয়াস এবং এক এক জায়গায় গিয়ে এক এক রকমের মানে পাওয়া। তো সেই সময় 4 দিন ধরে ওই সময় ওই ফেস্টিভ্যালটা হয়েছিল। তো সেই সময় আমাদের স্কুল থেকে একটি নাটক হয়েছিল, সেই নাটকটির নাম হচ্ছে অবাক জলপান। তো সেই অবাক জলপান নাটকে আমাকে কি কেন জানি না, আমাকে আমাদের যিনি ওই বললাম বেনু স্যার, প্রিয়ব্রত স্যার, উনি বললেন যে তোমাকে এখানে নাটক করতে হবে।
আমার খুব মানে ইন্টারেস্টিং লাগলো এটা নিয়ে যে আমি নাটক করব, মানে তার আগে না আমার এই ব্যাপারটা সম্পর্কে কোনো আইডিয়া ছিল না যে নাটক কি, অভিনয় কি ব্যাপার, কি বৃত্তান্ত। কবিতা করতাম ছোটবেলায়, মায়ের কাছে করেছি। আমাদের গ্রামটা ছিল একটু দূরে, মানে আমার স্কুলটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর, আর আমার বাড়ি যেটা সেটা হচ্ছে পূর্ব মেদিনীপুর, এগরা থেকে আরো ভেতরে 5 কিলোমিটার ভেতরে অনেকটা জার্নি এরেন্দা। করতে হতো। না, আমি বাড়িতে থাকতাম না, কারণ বাবা যেহেতু ওই আচ্ছা আচ্ছা মানে আচ্ছা। পশ্চিম মেদিনীপুরের ওই জায়গায় থাকতেন, তাই আমি ওখানেই বাবার মায়ের আচ্ছা। সাথেই থাকতাম। বাড়িতে যেতাম, তার মানে মাঝে মধ্যে স্কুল ছুটি, বাবার ছুটি এসব বলে বাড়িতে সপ্তাহে বা 15 দিনে একবার আমরা বাড়ি যেতাম। তো সেখানে সেই সময় গ্রামে ওই বাসন্তী পুজোতে আমাদের ওইখানে নাটক হয়, নৃত্যনাট্য হয়, তো সেইখানে আমি দেখেছি আর কি। তো সেখানে দেখে ভাবলাম বাড়িটা তো বেশ খুব সুন্দর জিনিস, স্টেজে ওঠা যায়, রং মাখা যায়, সাজা যায়, বিভিন্ন চরিত্রে অভিনয় মানে কথা বলা যায়, আমি যেটা নই সেটাকে করা যায়। আর খুব মানে অদ্ভুত একটা আগ্রহ তৈরি হলো নিজের মধ্যে আর কি। তখন আমি ভাবলাম যে বা তাহলে তো স্যার যখন বলছেন নাটক, হ্যাঁ স্যার করব করব। তো খুব মানে এন্থু নিয়ে, আর তখন ওই অবাক জল্পান আমাদের ক্লাস 3 এর সিলেবাসে ছিল, তো কিছুটা পোর্শন ছিল, মানে যারা তৎকালীন সময় ওই বইগুলো পড়েছে তারা জানেন আর কি। তো সেই স্যার বই দেখে দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে অভিনয়, তারপরে সেই অভিনয় করলাম। বেল্লা গঙ্গাধর একাডেমি বলে একটা হাই স্কুল আছে, সেখানে সেই অভিনয়টা অভিনীত হলো এবং খুব মজা পেলাম, খুবই মজা পেয়েছি, মানে অদ্ভুত আনন্দ সবার পেয়েছি, সামনে একটা অভিনয় করে দারুণ অভিনয় করে লাগলো। একটা দারুণ মানে একটা আনন্দ পেয়েছিলাম আর কি। তারপরে তো হাই স্কুলে জয়েন করলাম। হাই স্কুলে জয়েন করার পর স্কুলে দেখলাম যখন অনুষ্ঠান হয়, বাৎসরিক অনুষ্ঠান হয়, আমি বাবার স্কুলেই মানে ভর্তি হয়েছিলাম, বাকরাবাদ ভারতী বিদ্যাপীঠেই ভর্তি হয়েছিলাম। তো ক্লাস 5-এ তখন দেখলাম যে 2 দিন অনুষ্ঠান হয়, 2 দিনের মধ্যে একদিন ছেলেরা নাটক করে, একদিন মেয়েরা নাটক করে। তো আমার খুব ইচ্ছে ছিল ছেলেদের নাটক আমি করব, কিন্তু যেহেতু খুব ছোট তাই চান্স পাইনি। সেটা একটা আক্ষেপ ছিল আর কি, মনের মধ্যে একটা আক্ষেপ, একটা একটা কেউ দুঃখ, হতাশা, খারাপ লাগা ছিল। এত ভালো নাটক করে এলাম, সবাই বলেছিল কেউ ক্লাস চান্সটা 4-এ, পেলাম না। কিন্তু ক্লাস 5-এ আমি ছোট বলে কেউ নিল না, এই ঠিক আছে। আর ক্লাস 6-এও আমাকে কেউ নেয়নি আর কি, ঠিক আছে। ক্লাস 6-এ যখন উঠলাম তখনও কেউ নিল না। তারপর ক্লাস 7-এ উঠে আমি একটা চরিত্র পেলাম, একটা ছোট্ট একটা হাবিলদারের একটা চরিত্র পেলাম আর কি। তো সেটাতে খুব জানপ্রাণ লাগিয়ে করেছিলাম আর কি, যাতে আমাকে কেউ কিছু বলতে না পারে, এবং খুব একটা নজরে আসা যায় আর কি স্যারেদের, যে আমি অভিনয়টা পারি স্যার, নেক্সট ইয়ার থেকে আমাকে ভাববেন। তো সেইটা করে সত্যি নজরে এসছিলাম। তারপরে আমাদের ওখানে যিনি আসতেন আর কি নাটক শেখাতে, বা আমাদের স্কুলে না এটা একটা ব্যাপার ছিল, আমাদের স্কুলে কিন্তু মানে হাই স্কুলে যেখানে আমরা মানে আমি পড়েছি আর কি, মানে স্কুলটা খুব হোস্টেল ওরিয়েন্টেড ছিল। আর আমরা সবাই একসাথে, মানে ম্যাক্সিমাম আমরা একসাথেই থাকতাম, সব ছাত্ররা, ছাত্রীদের কোনো হোস্টেল ছিল না, ওদেরকে বাইরে থেকেই আসতে হতো। পরবর্তীকালে ওখানে মেস হয়েছে অনেক। তো আমাদের খেলাধুলোর অফুরন্ত সুযোগ থাকতো, কারণ আমার মনে আছে আমাদেরকে বিকেলে যদি কেউ পড়তে বসতো, তাদেরকে পড়তে বসতে দেওয়া হতো না। বিকেল মানেই তোমাকে মাঠে যেতে হবে, তুমি যাই করো না কেন তোমাকে মাঠে যেতেই হবে। তো সবাই, অনেকেই হয়তো যেত না, কিন্তু ম্যাক্সিমাম জনই আমরা খুবই খেলতে যেতাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের অভিনয়ের জন্য, কবিতার জন্য, গানের জন্য আমাদের কিছু কিছু প্রশিক্ষণ হতো স্কুলে। এই যখন বাৎসরিক অনুষ্ঠানটা হতো তখন, তার আগে এই ধরনের মানে ওনার নাম হচ্ছেন পরেশ বেরা, তো উনি আসতেন। তো ওনাকে আমার খুব ভালো লাগতো, মানে খুবই ভালো মানুষ। তো উনি সেই ক্লাস 7-এ আমাকে প্রথম ব্রেক দেওয়া যাকে বলে আর কি একটা ব্রেক দেন। তো তারপরের বছর উনি একটা নাটক করেন, চালিয়াত চন্দর বলে নাটকটার নাম, আমার এখন মনে নেই কাল লেখা। তো সেই চালিয়াত চন্দরে আমি একটি কিপ্টে বুড়োর রোল আমাকে দিয়েছিলেন স্যার, এবং সেই অভিনয়টা করে আমি স্কুলে ফার্স্ট হই, এবং আমাদের অভিনয়ের পুরস্কার থাকতো। তো সেই নাটকটা করে আমি ফার্স্ট হই, এবং তারপর থেকে ক্লাস 9-এও অভিনয় করে ফার্স্ট হই। কিন্তু 10-এ গিয়ে আবার খেলাটা পাল্টে গেল। 10-এ গিয়ে যেটা হলো যে যেহেতু মাধ্যমিক, আর আমি ক্লাসে প্রথম হতাম, তো সেই জন্য সবার একটা অদ্ভুত এক্সপেকটেশন, তুমি পড়াশোনায় ভালো, তুমি এখন নাটক করে কেন সময় নষ্ট করবে, মাধ্যমিক আসছে, পড়াশুনো ভালো করতে হবে, রেজাল্ট তোমার উপরে স্কুলের নাম অনেক ডিপেন্ড করে থাকবে। এবার আমার বাবা ছিলেন প্রধান শিক্ষক, তার জন্য আরো বেশি সেটা মানে আমি খুব একটা, সেটা বাবাও কখনো ফিল করাতেন না আমাকে, কখনো বলতেন না যে তুমি আমার ছেলে মানেই যে তোমাকে ভালো রেজাল্ট করতে হবে, তার কোনো মানে নেই। তবে একটা ভদ্রস্থ রেজাল্ট করা, পড়াশুনো করা, অনেস্ট থাকা নিজের প্রতি, এইগুলোই। বাবা কিন্তু আমাকে মানে বরাবরই কোনোদিন পড়াশুনো নিয়ে যে তোমাকে এই করতে হবে ওই করতে হবে কোনোদিনই বলেনি আমাকে। বাবা খুব ছোটোবেলা থেকেই এটা কেন জানি না বলতো না, মানে বলতো যে তুমি যাই করো না কেন, তুমি পড়াশুনো করো, তুমি মানে না করো, তুমি জীবনে কিছু করো না করো, ডাজন্ট ম্যাটার,
তুমি যেন প্রকৃত মানুষ হতে পারো, এইটা আমার চাই। তুমি এই চাওয়াটা কতটা জরুরি বলো এইটা তো? আমাকে কেন জানি না, এটা আমাকে ছোটবেলা থেকেই কিন্তু উনি মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন যে তোমাকে ডাক্তার হতে হবে, না ইঞ্জিনিয়ার হতে হবে, না অভিনেতা হতে হবে, না খেলোয়াড় হতে হবে, কিচ্ছু বলতো না। মানে আমি যদি বাবাকে বলতাম বাবা আমার এখন খুব ইচ্ছে করছে, আমি মানে আমি খুব খেলতে ভালোবাসতাম, মানে আমার ক্রিকেট আমার জীবন ছিল, মানে আমি মানে এতটাই প্যাশনেট ছিলাম ক্রিকেটকে নিয়ে, এখনও মানে খুবই খেলি বা আর কি। তো সেই জায়গায় দাঁড়িয়ে বাবা আমাকে বলেছিল ঠিক আছে চল তোকে আমি প্যাড ফ্যাট কিনে দেবো, ব্যাট ফ্যাট কিনে দেবো, তুই যা বলবি, মানে প্রত্যেকটা জিনিস আমি যখনই যেটা বলেছি সবকিছুতে সবটাতেই support এনকারেজ পেয়েছো, করতো আর কি, হ্যাঁ, যে হ্যাঁ হ্যাঁ, কর কোনো ব্যাপার না, ফুটবল সেই মানে একটা অদ্ভুত মানে ইয়ে করতো, প্রত্যেকটা জিনিসই আমাকে খুব উৎসাহ দিতেন আর কি। তো এবার যখন মাধ্যমিকের ব্যাপার হলো, তো মাধ্যমিকে তখন আমি হোস্টেলে শুনতে পেয়ে গেছি যে নাটক হবে ভানু পেলো লটারি, এই নাটকটা হবে। আমার তো মাথায় খারাপ হয়ে গেছে, না ভানু পেলো লটারিতে আমি যদি ভানুটা না করতে পারি আমার জীবনের কোনো মানে নেই, জীবন বৃথা। হ্যাঁ জীবন বৃথা, এবং আমার মাধ্যমিক দেওয়ারও কোনো মানে নেই। তো আর মানে সেই সময় আরও একটা ব্যাপার ছিল যে সেই সময় আমাদের একটা ভলিবলের খেলা হচ্ছিল, তো ওই সময় সব স্যারেরাও খেলতেন আমাদের সাথে। তো আমি আমাদের যিনি ইংরেজি স্যার ছিলেন সৌমেন স্যার নাটকের দায়িত্বে ছিলেন, আর স্যার আমাদের ইংরেজিও পড়াতেন। তো স্যারকে গিয়ে বললাম যে স্যার এরকম শুনলাম ভানু পেলো লটারি নাটক হবে, আমি কিন্তু নাটকটা করবো স্যার। বলছে আমি জানি না, তুমি স্যারের কাছ থেকে পারমিশন নিয়ে এসো, ক্লাস 10-এর কোনো ছেলেকে কোনো কিছুতে পার্টিসিপেট করতে দেওয়া যাবে না। এবারে মানে সেই খবরটা মোটামুটি যারা যারা আমাদের পড়াতেন তারাদের মানে কাছে চলে গেল যে এরকম কিঞ্জল চাইছে নাটক করতে। আর নাটকটা ছিল হচ্ছে জানুয়ারিতে, আর আমাদের মাধ্যমিক ছিল তার ঠিক 22 দিন পর। তো আমি বাবা আমাকে জিজ্ঞেস করলেন হ্যাঁ রে সৌমেন বলছিল এরকমভাবে তুই নাকি নাটক করতে চাস, পরীক্ষা আছে। আনলাম বাবা দেখো পরীক্ষা যদি তুমি নাটক করতে দাও তাহলে পরীক্ষা ভালো হবে, আর যদি না করতে দাও ওই দুঃখে পরীক্ষা খারাপ হলে আমার কিছু করার নেই কিন্তু। দিয়ে তারপরে যাই হোক তারপরে যাই হোক সেটা করে বাবাও মোটামুটি রাজি হয়েছিল, যে বলেছিল যে না ঠিক আছে তুই কর, তারপরে রাজি মানে আমি করেছিলাম আর কি। তো ওটা ছিল আমার স্কুলের লাস্ট। ভানুই হয়েছিলে? হ্যাঁ ভানুই হয়েছিলাম এবং প্রথম পুরস্কারই নিয়েছিলাম। তো তো সেই জায়গা থেকে আমার অভিনয়ের প্রতি একটা অদ্ভুত মানে ইচ্ছে, ভালো লাগা, এবং কোথাও জানি না আমি খুব মানে নিজেকে খুব মানে কি বলবো মানে খুঁজে পাই আর কি, যে এই থিয়েটার, তার সংলাপ, তার আবহ, তার লাইট, তার সেট, প্রত্যেকটা জায়গায় আমি খুব নিজেকে মানে তখন হয়তো এতটা বুঝতাম না, কিন্তু এখন বুঝি, মানে এই জিনিসগুলো আমার কাছে খুব কাছের, খুব প্রিয়, খুব নিজের মনে হয়। তাহলে হঠাৎ করে ডাক্তার কি করে হয়ে গেলে? না ডাক্তার মানে আমার ব্যাপারটা হয়েছিল কি, আমি মানে যখন ক্লাস 11-12-এ পড়ি আর কি, তখন অঙ্ক করতে খুব ভালো লাগতো। তো সেই সময় আমার দাদা, আমার পিসতুতো দাদা এবং আরও একজন, তারা ইঞ্জিনিয়ারিং পড়ছে, ইঞ্জিনিয়ারিংয়ের চাকরি করছে, তাদেরকে দেখতাম সেই সকাল 8টায় বেরোচ্ছে, রাত 9টায় ঢুকছে, 10টায় ঢুকছে, কখনো কখনো বাইরে চলে যাচ্ছে। আমি ভাবলাম আমি যদি অঙ্ক করে ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ আমাদের একটা মেন্টাল সেট আপ থাকে যে তুমি পড়াশোনায় ভালো হলে তোমাকে আয়দার ডাক্তারি হতে হবে, নাহলে ইঞ্জিনিয়ার হতে হবে, মাঝখানে যে কিছু থাকে সেই জায়গাটা কেউ ভাবতেই পারে না। বিশেষ করে আমি বলছি মানে আমাদের মতো যারা মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসে, যাদের কাছে ব্যবসা ব্যাপারটা খুবই একটা অদ্ভুত আনকোরা, একটা খুব মানে অদ্ভুতভাবে ব্যাপারটা মনে হয়, মানে এই ধরনের, মানে আমি বলছি আমাদের গ্রামে বলুন বা আমাদের ওই জায়গার বা মানুষজনের বা আমার মানে মানসিকতা হচ্ছে আয়দার তুমি ভালো পড়াশুনো করো, তুমি একটা পড়াশুনো করে ভালো জায়গায় প্রতিষ্ঠিত হও, আর নতুবা তুমি চাষ করো। মানে এর মাঝামাঝি কিন্তু আমাদের আমাদের মানে মানে যে জায়গার মানুষ আমরা, সেই মানুষরা তখনকার দিনে বলছি সেই সময়টাতে কেউ কিছু ভাবতে পারতেন না। তো সেই জায়গা থেকে আমার মনে হলো যে বা আমি এইটা করলে তো খুব মুশকিল হয়ে যাবে, মানে আমার থিয়েটার। আর তখন ক্লাস 11-এ এসে আমি কলকাতায় এসে আমি বাবাকেই বলি যে বাবা আমি কিন্তু থিয়েটার করতে চাই। আমার ততদিনে কলকাতায় এসে গেছো? হ্যাঁ আমি ক্লাস 10 পাস করার পরেই কলকাতায় চলে আসি, কারণ বাবাও চলে আসেন টাকি গভর্নমেন্ট স্পন্সর স্কুলে, বাবা প্রধান শিক্ষক হিসেবে নিযুক্ত হন। তারপরে আমরা সবাই চলে আসি আর কি কলকাতায়। আমি তারপরে ক্লাস 11-এ দমদম কিশোর ভারতী স্কুলে ভর্তি হই। তো তখন বাবাকে বলি যে বাবা আমি থিয়েটার করতে যাই, বাবা তখন আমাকে একটা গ্রুপে জয়েন করায়। আমি সেই আমার প্রথম কলকাতার যে গ্রুপ থিয়েটার সেটা সম্পর্কে পরিচিত হই। মানে তার আগে পর্যন্ত আমার কাছে থিয়েটার মানে ছিল শুধুমাত্র অভিনয় অভিনয় অভিনয়। কিন্তু ওই দলগুলোতে জয়েন করার পর আমি রিয়েলাইজ করলাম যে থিয়েটার মানে শুধু অভিনয় নয়, মানে থিয়েটার মানে একটা ডিসিপ্লিন, থিয়েটার মানে একটা জীবনের শিক্ষা, থিয়েটার মানে একটা মূল্যবোধ, থিয়েটার মানে পড়াশুনো করা, থিয়েটার মানে চর্চা করা, থিয়েটার মানে লেখালেখি করা, থিয়েটার মানে অনেক কিছু অনেক কিছু। তো সেই জায়গাটা আমার কাছে এক্সপ্লোর যত হলো তত আমার নেশাটা
আরও তীব্র থেকে তীব্রতর হলো। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি দেখলাম যে যদি আমার কাছে অপশান থাকে যে আমি ইঞ্জিনিয়ারিং না ডাক্তারি, তাহলে আমার পক্ষে ইঞ্জিনিয়ারিংটা চুজ করা একদম ঠিক হবে না, সময় পাবে না জীবনে। এক্স্যাক্টলি। কারণ আর ডাক্তারিও যে আমাকে করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, কারণ আমার মনে হয়েছিল আমার মানে অঙ্ক বা কেমিস্ট্রি দুটোই খুব ভালো লাগতো, তো আমি দুটো নিয়েই পড়বো ঠিক করেছিলাম। কিন্তু তার মাঝখানে জয়েন্টে পরীক্ষা দিয়েছিলাম, চান্স পেয়েছি, পড়ে নিয়েছি, সিম্পল ব্যাপার। যখন ডাক্তারি পড়তে এলে, জয়েন করলে, মেডিকেল পড়া শুরু হলো, তখনকার এক্সপিরিয়েন্সটা ঠিক কীরকম? শুনে এসেছিলাম যে প্রচুর পড়াশুনো করতে হয়, প্রচুর চাপ নিতে হয়, সেটা একদম মানে প্রথম দিন গিয়েই ফিল করলাম বইপত্র দেখে। আর যেহেতু আমি বাংলা মিডিয়ামের ছাত্র, আমার কাছে ইংরেজিটা খুব কঠিন একটা, মানে প্রথম কথা স্পোকেন ইংলিশ, সেটাও একটা খুব কঠিন মনে হতো। আর দ্বিতীয়ত হচ্ছে বিভিন্ন টার্ম, ডাক্তারির যে ভাষা, তার যে ল্যাঙ্গুয়েজ, সেটাও আমার কাছে একদম নতুন। তো এই দুটোকে কোপ আপ করতে আমার বেশ কিছুটা সময় লেগেছিল। এবং তার সাথে ডাক্তারির যে মেডিকেলের যে সিলেবাস, সেইটাও আমার কাছে অনেকটা মনে হয়েছিল। মানে ফার্স্ট ইয়ারে তো আমার মনে আছে যে মানে আমাদের মানে আমরা মাথা তুলতে পারতাম না, মানে কোথা দিয়ে যে ফার্স্ট ইয়ারটা বেরিয়ে চলে গেছিল আমাদের সামনে থেকে, মানে আমরা বুঝতেও পারিনি। মানে এত পরীক্ষা থাকতো প্রত্যেকটা বিষয়। ফার্স্ট ইয়ারে যেমন আমাদের পড়তো তো অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি। অ্যানাটমিতে আমাদের এইচওডি ছিলেন ডক্টর সুমিতা সরকার। তিনি মানে কি বলবো, মানে উনি আমাদের কাছে ভগবানের মতো। মানে উনি যেভাবে পড়াতেন আমাদেরকে, এবং এখনও ম্যাডামকে যদি কোথাও দেখি মানে শ্রদ্ধায় মাথা নত হয়ে যায়। মানে উনি কিন্তু আমাদের সেই কি হয় কি, মানে এখন তো জানি না, সিস্টেম অনেক চেঞ্জ হয়ে গেছে, আমাদেরকে উনি ছড়ি নিয়ে পড়াতেন। মানে আমি এবং আমার অনেক বন্ধু ওনার কাছে ছড়িতে মার খেয়েছি। মানে এইরকম, মানে কলেজের স্টুডেন্টকে কেউ ছড়ি দিয়ে মারছে, এটা মানে হয় না আর কি। কিন্তু উনি ওই রকমভাবেই ভালোবেসেই সবটা করাতেন। মানে আরও ছিলেন মায়া ম্যাডাম বলে একজন ছিলেন, মানে একদম মানে আমরা যখন পড়তাম তখন মনে হতো যে কি প্রেশারে রাখছে রে বাবা, এগুলো কোনো মানে হয়। কিন্তু পরবর্তীকালে দেখেছি যে ওনারা একদম মায়ের মতো করে আমাদেরকে প্রোটেক্ট করেছেন এবং আমাদেরকে সমস্তটা শিখিয়েছেন। মানে সেটা একটা বিশাল বড় পাওনা আমার। তখন পড়াশোনার সঙ্গে থিয়েটারটা ব্যালেন্স করতে কি করে? ফার্স্ট ইয়ারে আমি সত্যিই থিয়েটার কেন, আমি কোনো কিছুই মাথা তুলে মানে তাকাতেই পারিনি। মানে আমি বলছি তো, মানে ফার্স্ট ইয়ারটা কীভাবে যে চোখের সামনে দিয়ে বেরিয়ে গেছে, মানে সেটা বুঝতেই পারিনি। সেকেন্ড ইয়ারে উঠে আমাদের অনেকটা, কারণ সেকেন্ড ইয়ারের যে বিষয়টা, প্যাথোলজি ছিল, মাইক্রোবায়োলজি ছিল, ফরেন্সিক মেডিসিন ছিল, ফার্মাকোলজি ছিল, সেইটার সময়সীমাটা ছিল 1.5 বছর। 1.5 বছর ধরে ওটা পড়া হতো, 1.5 বছরের মাথায় আমাদের পরীক্ষাটা হতো। তখন কিছুটা একটু রিল্যাক্স হয়েছিলাম। তখন আবার থিয়েটারেও তখন যে থিয়েটারটায় আমি আবার জয়েন করি, সেটাও একটা খুব অদ্ভুত ব্যাপার। সেটা হচ্ছে আমি কবিতা চর্চা করতাম, এখন খুব একটা হয়ে ওঠে না, কারণ রত্নাদির কাছে আমি মানে ওনার ছাত্র, আমি ওনার কাছে দীর্ঘদিন ধরে আমি কবিতার চর্চা করেছি। এখন আমার যাওয়া হয়ে ওঠে না, কিন্তু রত্নাদির কাছে আমি অনেক কিছু শিখেছি। রত্নাদির ওখানে আমাদের একটা অনুষ্ঠান হয়েছিল, সেই অনুষ্ঠানে বাদল সরকারের ৩০ শতাব্দী বলে একটি নাটক আছে, তো সেই নাটকটা আমরা ওখানে মঞ্চস্থ করেছিলাম। মানে কবিতায় যারা আমরা কবিতার চর্চা করতাম তাদের মধ্যে থেকেই আমাদেরকে দিয়ে দিদি বলেছিলেন যে তোমরা একটা নাটক করো না পারলে। আমাদের যে বার্ষিক অনুষ্ঠান হয়, শিশির মঞ্চই নাটকটা হয়েছিল। তো সেইখানে মানে আমার যিনি গুরুদেব থিয়েটারের, মানে যার কাছে আমি আমার সমস্ত শিক্ষা নিয়েছি, সমস্ত শিক্ষা থিয়েটারের, শ্রী সঞ্জীব রায়, তিনি ওই নাটকটি দেখতে এসেছিলেন। তো তারপর উনি একটি নাটক করেছিলেন, মানে নাটক করবেন ভেবেছিলেন, হেমন্তের পাখি। তো সেই নাটকটির জন্য উনি আমাকে নয়, মানে দিদিকেই বলেন যে আমি এরকম একটা নাটক করতে চাই, তোমার কাছে এই ছেলেটি যে কবিতা শেখে তার নাটকটা আমি দেখলাম তোমাদের অনুষ্ঠানে গিয়ে, আমার তো বেশ ভালো লেগেছে, তো সেই ছেলেটিকে যদি তুমি একটু বলো যে আমাদের দলে যদি নাটক করে আমাদের খুব ভালো লাগবে। আমিও মানে সেকেন্ড ইয়ারে ওঠার পর থেকে খুব চেষ্টা করছিলাম যে এমন একটা গ্রুপে আমি জয়েন করব যেখানে আমি একটু কাজ শিখতে পারবো, থিয়েটার ওরিয়েন্টেড অনেক কিছু জানতে পারবো। কারণ অলরেডি আমি ওই মানে স্বাদটা না পেয়ে গিয়েছিলাম, মানে সেই স্বাদটা অপূর্ণ থেকে গেছিলো। তো তারপর উনি যখন বললেন আলাম হ্যাঁ নিশ্চয়ই, এবং তারপরে আমি ওই দলের সাথে একদম অঙ্গাঙ্গিভাবে যুক্ত হয়ে গেলাম। এবং জড়িয়ে পড়া মানে শুধু নয়, মানে আমি তখন মানে আরও রিয়েলাইজ করলাম যে থিয়েটার মানে শুধু অভিনয় নয়, অভিনয়ের বাইরেও অনেক কিছু আছে, এবং দলের সমস্ত কাজ, সেট ডিজাইন থেকে শুরু করে সবটা মানে করলাম। এবং সেইখানে গিয়ে আলাপ হলো শ্যামল চক্রবর্তীর সাথে।
তিনি আমাকে তারপরে বললেন যে আমাদের দলে একটা নতুন নাটক করব, তুমি করো। তো সেইখান থেকে শুরু হয় আর কি আমার মানে ওই প্রফেশনাল থিয়েটার যেটাকে বলে আর কি, সেই প্রফেশনাল থিয়েটার গ্রুপ থিয়েটারটা সেইখান থেকে আমার যাত্রা শুরু হল। এবং সেখানে আমার সব থেকে যিনি হেল্প করেছিলেন আমার কলেজের অধ্যাপক ডক্টর সন্দীপ কুমার রায় স্যার, এখন বেঁচে নেই, মারা গেছেন কোভিডের টাইমে। তো কমিউনিটি মেডিসিনের এইচওডি ছিলেন আমাদের, তো তিনি খুব হেল্প করেছিলেন। এবং তখন আমার যারা বন্ধুরাও ছিল তারাও খুব হেল্প করেছিল আর কি। তখন পড়াশুনো, থিয়েটারের বাইরে আমার আর কিছু ছিল না, মানে একদম মানে ওইটা নিয়ে আমি থাকতাম আর কি। তুমি যখন এই একদিকে তখন থিয়েটার করছো, অন্যদিকে যেরকমটা আমাদের অফ ক্যামেরা কথা হচ্ছিল যে তুমি ভয়েস ওভারের কাজও করতে শুরু করেছিলে, সেই দিকটা নিয়ে একটু যদি বলো। ভয়েস ওভারের কাজ বলতে আমাদের সেই সময় যখন ওই 2012 কি 13 এরকম একটা সময় একটা চ্যানেল আসে সনিক বলে, তো সেইখানে আমি ওই ওদের ওই বিভিন্ন কার্টুন যেগুলো হয় তো সেইগুলোর বাংলা ওরা ডাব করে ওই চ্যানেলটাতে ইয়ে করতো আর কি। তো তখন ওই রত্নাদির থ্রু দিয়েই, কারণ রত্নাদি যেহেতু বাচিক জগতে অনেক বিস্তার, তো রত্নাদিকে, কারণ যেহেতু তখন একটা সদ্য নতুন ইন্ডাস্ট্রি খুলছে আর কি, মানে তখন মানে কেউ কাউকে সেরকমভাবে চেনে না, তো সেই সময় বিভিন্ন ধরনের এরকম বাচিক শিল্পকে নিয়ে যারা এগিয়ে যাচ্ছিল তাদেরকে খোঁজ করা হয়। তখন রত্নাদি আমার নাম সাজেস্ট করেছিলেন, রত্নাদি, অমিতদা, তো এরা মিলে তখন এই ভয়েস স্যাম্পেলটা নেওয়া হয় আমার। তো তখন ভয়েস স্যাম্পেলটা নিয়ে দেখা যায় যে মোটামুটি ঠিকঠাক করেছি। তো তারপরে শুরু হয় আমার এই ডাবিং যাত্রা আর কি। তো বিভিন্ন কার্টুন, যেমন আমাদের জ্যাকি চ্যান দ্য ফ্যান্টাসিয়া, পেঙ্গুইন দ্য মাদাগাস্কার্স, এইগুলো আমি ডাব করতাম। এবং ডাব করতাম শুধু মানে কি, মানে পাগলের মতো করতাম, মানে সেই কলেজ শেষ হচ্ছে। আর একটা ভালো ব্যাপার ছিল কি, আমাদের স্টুডিওটা ছিল আমার কলেজের ঠিক উল্টো দিকে। আচ্ছা, ঠিক আছে, বিশ্বজিৎদার স্টুডিও ইন্টারলিউডে আমরা মানে ক্লাস শেষ হতো, ক্লাস শেষ হওয়ার পরেই একদম চলে যেতাম আমি স্টুডিওতে, ওখানে গিয়ে খাওয়া দাওয়া, ওখানেই সারাক্ষণ ডাবিং করে রাত্রেবেলা আবার ট্রেন ধরে বাড়ি যেতাম। তো সেই একটা খুব ভালো একটা মানে সময়, এবং খুব শিখেছিলাম আর কি। তারপরে অনেক দিন করার পরে 2-2.5 বছর করার পরে মনে হলো যে না, কোথাও গিয়ে একটা থিয়েটারটা কম্প্রোমাইজড হচ্ছে, এই করছে, তারপরে আবার ছেড়ে দিলাম আর কি। তারপরে আর করে, তারপরে থিয়েটার। বড় পর্দা কি করে এলো জীবনে? বড় পর্দা কি করে এলো সেটা একটা খুব অদ্ভুত গল্প আছে। সেই গল্পটা মানে আজকে সেই মানুষটা নেই, পৃথিবীতেই নেই আর কি। সেটা হচ্ছে যে আমাদের আমরা থিয়েটার করতাম সীমা মুখোপাধ্যায়ের নাম শুনেছেন? সীমাদির গ্রুপে তখন আমি একটি নাটক করি অব্যক্ত। সেই অব্যক্তর যে লেখক সৌনভ বসু, সৌনভদা আমার পাড়াতেই থাকতো আর কি। আগে যেখানে থাকতাম আমি সেই পাড়াতেই থাকতো। তো সৌনভদার সাথে আমার অব্যক্ত করতে গিয়েই আলাপ হয় আর কি। অব্যক্ত করতে গিয়ে ওই নাটকটির সূত্রপাত ধরে সৌনভদাও যেত আমাদের সাথে শোগুলোতে। তারপরে সীমাদির দলে একটা নাটক হয়, তার নাম হচ্ছে রক্তকল্যাণ, গ্রীশ কার্নারের একটা নাটক রক্তকল্যাণ। সেই নাটকটাতে সীমাদি সৌনভদাকেও কাস্ট করে আর কি, এবং সেটা আমার একটা বন্ধুর চরিত্রে। এবং সেইখানে গিয়ে আরও আমাদের সম্পর্কটা আরও নিবিড় হয়। তো এরকমই একদিন একটা বিকেলবেলায় আমরা দুজনেই একসাথে, যেহেতু একই জায়গায় থাকতাম, তো আমরা মেট্রো ধরে আসছি রিহার্সালে। আর সেই দিনকে আমি একটা সিনেমা দেখেছিলাম, তার নাম হচ্ছে বাহুবলী 2। তো বাহুবলী 2টা দেখার পরে আমি ভাবলাম যে কি সিনেমা, মানে ভাবা যায় এরকম সিনেমা, মানে পাগল ছিটকে গেছি। তো এই ভিএফএক্স হ্যানা ত্যানা তখনও তো জানতামই না যে এরকম হতে পারে আর কি। তো সেইটা দেখার পরে সৌনভদাকে বলছি, দাদা কি দেখলাম। আর আমি জানতাম সৌনভদা যেহেতু সৌনভদা তরুণ মজুমদারের অ্যাসিস্ট্যান্ট ছিল আর কি, ওনার সাথে কাজ করতেন, লেখালেখি করে মেনলি সৌনভদা। তো সৌনভদাকে বললাম কি করেছে সিনেমা, এরকম কি একটা সিনেমা হবে না বাংলাতে, মানে এরকম, মানে পাগল হয়ে গেছি দেখে আর কি। তখন বলছে তুই সিনেমা করবি কোনো দিন? আমি বলছি আমি সিনেমা না, আমি কখনো ভাবিনি আর কি, মানে কোনো সুযোগ এলে করবো, যদি কারোর মনে হয় কোনো একটা চাকর বাকরের রোল ছোটোখাটো আমি করতে পারি, কোনো অসুবিধা নেই, আমার চাপ নেই। কিন্তু যদি মানে ডিরেক্টরের মনে হয়, কারণ আমি কিন্তু কোনোদিন ক্যামেরার সামনে দাঁড়াইনি, মানে আমি কিন্তু কিচ্ছু জানি না। তখন বলছে আরে কোনো ব্যাপার না, তুই করবি কিনা বল। আলাম দেখ তুমি ইয়ার কি মেরো না, আমার তো ফালতু কথা বলো না, তুমি চলো রিহার্সাল দেরি হয়ে যাচ্ছে। দিয়ে তারপরে তখন আমাদের দলে, মানে সঞ্জীব দাদের দলে একটা নাটক হতো, আমি ওটাকে রিরাইট করেছিলাম, অবাক জলপান, যে নাটক দিয়ে আমার জীবন শুরু হয়েছিল। সেই নাটকটাকে আমি রিরাইট করেছিলাম নিজের মতো করে, একটা অ্যাডাপ্ট করে আমি প্রায় 1-1.5 ঘন্টার একটা নাটক আমি নিজেই লিখেছিলাম, এবং পুরোটাই লাইভ মিউজিক ছিল। প্রায়
25 থেকে 30 জন ছেলে মেয়ে ওই নাটকটাতে কাজ করতো, পুরোটাই লাইভ মিউজিক, মানে কোনোটাই মানে সবটাই গানগুলো কিছুটা সঞ্জীব দা লিখেছিলেন, কিছুটা আমি লিখেছিলাম, কিছুটা আমাদের বন্ধু সায়ন্তন সে সুর দিয়েছিল, তো সবটাই দেবুদা ছিল খানিকটা সুরের জায়গাতে। তো সেই নাটকটা আমরা তখন করতাম আর কি। তো আমাকে বললো তো নেক্সট শো কবে আছে সোনাদা? বললাম আছে, পরশু দিন আছে, একাডেমিতে শো আছে। বল ঠিক আছে তাহলে 2টো টিকিট রাখিস, আমি কেটে নেবো, কিন্তু ও কমপ্লিমেন্টারি চাইতো না আর কি, বললাম আমি কেটে নেবো। বললাম ঠিক আছে, কেন একটু বলো আমাকে কিছু। ওই যে না না তুই তুই রাখিস না, দিয়ে বললাম ঠিক আছে। তো শো হয়ে গেছে, আমার সাথে দেখাও করেনি, ঠিক আছে আসেনি হয়তো, আমি অত আমার মনেও নেই। দিয়ে তারপরে বেরিয়ে এসেছি, আমি হরিদার দোকানে চা খাচ্ছি, হঠাৎ করে আমাকে একজন পেছন থেকে হাত দিয়ে ডাকে যে কিঞ্জল। বললাম হ্যাঁ বলুন। বলছি আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। হ্যাঁ বলুন না। না আমি এরকম একটা ছবি করতে চাই, আমার ছবিতে তোমাকে আমি প্রধান চরিত্রে ভাবছি আর কি। এবার একাডেমির সামনে না এরকম অনেকে অনেক কথা বলে, মানে আমি দেখেছি আর কি, মানে আমাকে বলেনি কিন্তু অনেকেই এরকম করেন যে আমি ডিরেক্টর, আমি এই, আমি ওই, আমি সেই, একটু দাঁড়িয়ে রেখে একটু পাঞ্জাবি পরে এরা করে আর কি, বিড়ি খেতে খেতে আর করে, একটা ব্যাপার থাকে। তো সেই জায়গাটা আমি ভেবেছি ওরকমই একটা হবে আর কি। আলাম হ্যাঁ ঠিক আছে করবেন, কোনো ব্যাপার না, স্ক্রিপ্ট দেবেন, তুমি একদম আমি লাইটলি নিয়েছো। পাত্তাই দিইনি। ঠিক আছে বলছে আরে একটা অদ্ভুত মানুষ আর কি, একটা চশমা পরে এসছে, চশমা যেন দড়ি ঝুলছে এরকম, একটা পাঞ্জাবিতে ফুটো, এই একটা অদ্ভুত, মানে একটা নিজের প্রতি কোনো যত্ন নেই বোঝা যায় মানুষটাকে দেখলে। আসলে আমি তোমাকে একটু বলি, আমি 2টো ছবি অলরেডি করেছি। না হ্যাঁ কী ছবি বলুন? বলছে আমি চোলাই বলে একটি ছবি করেছি, আর 11 বলে একটি ছবি করেছি। না মানে 11 মানে কোন 11? মোহনবাগান? বলছে হ্যাঁ মোহনবাগানের 11 আর চোলাই। আর যেহেতু আমি একজন মোহনবাগান সমর্থক, তো সেই জন্য আমাদের সেই সময়টাতে আমি স্টুডেন্ট ছিলাম, আমাদের হোস্টেলের রুমে একদম প্রায় মোহনবাগানের পোস্টার লাগিয়ে ওই সিনেমাটাও দেখা, এইসব ব্যাপারটা ছিল আর কি। দাঁড়ান মানে এটা কি সত্যি বলছেন? বলছে হ্যাঁ আমি সত্যি বলছি, আমি এরকম হীরালাল সেনকে নিয়ে একটা ছবি করব। এবার আমাকে ফার্স্টে বলছেন তুমি কি চেনো হীরালাল সেন? এবার আমার না মাথায় ঘুরছে যে নাসির উদ্দিনের হিরো হীরালাল, এইসব মানে আমি সত্যি জানি না, আমার স্বীকার করতে কোনো লজ্জা নেই যে আমি সত্যিই জানতাম না। আমি বললাম না আমি না চিনি না। বলছে তাহলে তুমি একটু গুগলে সার্চ করবে, একটু পড়াশুনো করবে, যে এতটাই ঠান্ডা ভাবে? হ্যাঁ এই করবে, আর তুমি যবে ফ্রি থাকবে একটু তাহলে আমার বাড়িতে এসো, আমি তাহলে একটু কথা বলবো। দিয়ে আমি তো এইসব মাথা পাতা ছিটকে গেছে। দিয়ে রাত্রে সৌনবদাকে ফোন করি যে সৌনবদা এরকম ব্যাপার। দিয়ে বলছে কি অরুণদা পরিচয় হলো, কেমন লাগলো? আমি বললাম আচ্ছা ইনি অরুণদা, আমি ভাবি তুমি আসোই নি। বলছে না আমি এসেছিলাম তো, আমি নাটক থেকে বেরিয়ে গেছি, উনি তোর সাথে একা কথা বলবো বলে আমি বেরিয়ে চলে গেছি। ঠিক আছে। তারপরে উনি তখন এয়ারপোর্টের ওখানে থাকতেন আর কি। তো আমি গেলাম, কথাবার্তা বললাম। ওই মানুষটার সাথে আলাপ হওয়ার পরে আমার মানে জীবনের অনেকটা, মানে আবার একটা নতুন একটা শিক্ষার জায়গা খুলে গিয়েছিল, মানে আরেকটা নতুন দরজা, মানে এই যে সিনেমা, তার অভিনয়, তার সমস্ত কিছু, মানে একটা মানুষ যে এত সাধারণ হতে পারে এবং এত শিক্ষিত একজন মানুষ, সেটা ওনাকে না দেখলে বুঝতে পারতাম না, বা নিজেকে নিয়ে একদমই যত্ন করতেন না, সেটা পরবর্তীকালে যতটা ওনার সাথে সম্পর্ক আমার দৃঢ় হয়েছে তত বুঝেছি। তো তারপরে যথারীতি উনি আমাকে নিয়ে এরকম বললেন, এই হেনা তেনা বিভিন্ন প্রশ্ন উত্তর, তারপরে আস্তে আস্তে এই সিনেমার জগতে আমি একদম প্রথম দিনই ওনাকে কনফেস করেছিলাম, দেখুন আমি কিন্তু ক্যামেরার সামনে কিচ্ছু জানি না, আমি থিয়েটারে অভিনয় করি, মঞ্চের অভিনয় সম্পর্কে আমি পরিচিত, কিন্তু ক্যামেরার সামনের অভিনয় নিয়ে আমার কোনো ধারণা নেই, কিচ্ছু জানি না, এটা কিন্তু আপনার দায়িত্ব। আর সত্যি কথা, মানে সেই হতো না যে আগে মানে পড়তে গেলে, টিউশনি পড়তে গেলে বিভিন্ন রকম নোট দিতেন স্যারেরা, অরুণদার বাড়িতে যখনই যেতাম অরুণদা এরকম চোথা আমাকে বিভিন্ন ধরনের বই টই জেরক্স করে, কারণ অসংখ্য বই, অসংখ্য পড়াশুনো করে, সবসময় কম্পিউটার খুলে কী যে পড়তো ভগবান জানে। তো সেই বই কিছু প্রিন্ট আউট বার করে জেরক্স করে এরকম চোথা বানিয়ে রাখতো, দিয়ে আমাকে বলতো যে এটা পড়ে আসবি, এটা পড়ে আসবে। এগুলোতে কী লেখা থাকতো? লেন্স লেখা থাকতো। ক্যামেরায়, সিনেমার যে ক্যামেরা ইউজ হয়, বিভিন্ন ক্যামেরার কি কি ফাংশন, পার্টসের কি কি ফাংশন, কোন লেন্সের কি রকম কিভাবে দেখায়, কতটা ডায়ামিটার হয়, কি হয়, ইচ অ্যান্ড এভরিথিং ওইগুলো পড়িয়েছে। মানে হীরালাল সেন সম্পর্কে কিচ্ছু বলেনি। প্রায় প্রথম 1-1.5 মাস শুধুমাত্র এটাই চর্চা করিয়েছে যে হোয়াট ইজ ক্যামেরা। তারপরে উনি শিখিয়েছেন যে ক্যামেরা অ্যাক্টিং কি আর নর্মাল থিয়েটার অ্যাক্টিং কি। তারপরে গিয়ে হীরালাল সেনের কথা, মানে এইভাবে উনি আমাকে, মানে আই এম সো লাকি যে আমি ওনার সংস্পর্শে আসতে পেরেছিলাম।
কিন্তু এটা তোমার মুখ্য চরিত্র অভিনয়, একদম। কিন্তু এটাই কি তোমার প্রথম না, অভিনয়? এটা প্রথম অভিনয় নয়। ক্যামেরার সামনে আমি এসেছিলাম দেবেশদার একটা ছবি, সেটা মানে খুবই একটি মানে ছোট চরিত্র না, মানে ক্রাউডের মধ্যেই ছিলাম। নাটকের মতো যে ছবিটি হয়েছিল আর কি, সেই ছবিটিতে আমি অভিনয় করেছিলাম, কারণ ওই সময় থিয়েটারের অনেক ছেলেমেয়ে ওই ছবিতে ছিল। দেবেশদা বলেছিল চলে আসবি, গিয়েছিলাম, করেছিলাম আর কি। তো হীরালালের পর তারপরের জার্নিটা কিরকম হলো? মানে তারপর কি আর তোমাকে পেছন ফিরে তাকাতে হয়নি, নাকি না, 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 তারপরও সময় obviously লেগেছে? হয়। সময় দেখুন, আমাদের অভিনয় মানে বর্তমান বাংলা ইন্ডাস্ট্রিতে একটা মানে যেরকম পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, প্রত্যেকেই আমরা জানি যে আমাদের এখানে ইন্ডাস্ট্রিটা অ্যাকচুয়ালি, আমি যদি কম্পেয়ার করি বাইরের ইন্ডাস্ট্রিগুলোর সাথে, সেই জায়গা থেকে একটু পেছনে রয়েছি আমরা। সেটা ব্যবসার দিক থেকে হোক বা গুণগত মানের দিক থেকে হোক, এবার তার অনেক কারণ আছে, মানে সেই আলোচনার মানুষ আমি নই, কারণ আমার অতটা জ্ঞান নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের অ্যাক্টরদের, মানে যারা আমরা নতুন, মানে যদি বলি আমি নতুন প্রজন্মের অভিনেতা, আমি এটা বিশ্বাস করি না, কারণ কেউ নতুন প্রজন্মের বা পুরনো প্রজন্মের অভিনেতা হয় না, কারণ অভিনেতাদের প্রত্যেক দিন মৃত্যু হয়, প্রত্যেক দিন জন্ম হয়, প্রত্যেকটি চরিত্রে তার জন্ম হয়, প্রত্যেকটি চরিত্রে তার মৃত্যু হয়। তাই আমি সেটা বিশ্বাস করি না যে নতুন প্রজন্ম পুরনো প্রজন্ম। তাই আমার মনে হয় যে এখন আমাদের মানে কি বলবো, এরকম ভাবার কোনো জায়গা নেই যে আমার একটা আমি ছবি করেছি মানে আমি পরে পর ছবি পেয়েই যাব, সেই জায়গাটা নয়। মানে আমি এইটাতে বিশ্বাস করি যে ইফ আই এম অনেস্ট, আমি যদি আমার কাজকে শ্রদ্ধা করি, কাজকে ভালোবাসি, কাজের প্রতি ডেডিকেটেড রাখি, তাহলে কাজ হবে, আর তা না হলে হবে না, সিম্পল কথা। হ্যাঁ, তার পরবর্তীকালে হীরালাল করার মানে হীরালালের মানে সেই জার্নিটা যদি বলতে হয়, সেটা মানে একটা আলাদা মানে সন্ধ্যা লাগবে আপনার সাথে, তোমার সাথে কথা বলতে। সেই মানে হীরালালের সময়ও তো অরুণদাকে অনেক প্রবলেম ফেস করতে হয়েছে, অনেক রকমভাবে বাধা বিপত্তি পেরিয়ে সেই সিনেমা প্রায় 3 বছর পরে রিলিজ হয়েছিল আর কি, কিন্তু আলটিমেটলি হয়েছিল আর কি। মানে সেটা একটা অদ্ভুত মানে কষ্টের জার্নি, একটা ডিরেক্টরের ক্ষেত্রেও, একটা অ্যাক্টরের ক্ষেত্রেও। তারপরে অরুণদার কাছে তো অনেক কাজ এসছে, আমিও কিছু কিছু কাজ করি। এবার আমার পক্ষে আমি মানে সমস্ত কাজ করে উঠতে পারি না, কারণ আমি একটু আমার পছন্দের জনার বা বিষয় নিয়ে কাজ করতে ভালোবাসি। মানে খুব যে আমি কোয়ান্টিটিতে বিশ্বাস করি না, আমি কোয়ালিটিতে বিশ্বাস করি। তুমি নিজে ধরো যে ধারার ছবিগুলো করছো, তুমি নিজে কিরকম ছবি পছন্দ করো, আমি কিরকম সব মুভি ধরনের পছন্দ ছবি করো? পছন্দ করি, মানে আমি বিং এন অ্যাক্টর, আমি মনে করি আমি সমস্ত চরিত্রে, কারণ এই মেন্টালিটি নিয়েই আমি কিন্তু অভিনয় জগতে এসেছিলাম, বা আমার কাছে অভিনয়ের যে বিষয়টা ছিল, কারণ আমি প্রচুর সিনেমা দেখতাম। একটা সময় কী হতো, আমাদের গ্রামে কারেন্ট ছিল না, ঠিক আছে, আমাদের গ্রামে আমি যখন মাধ্যমিক দিই সেই বছর আমাদের গ্রামে কারেন্ট আসে। তো আমাদের বাড়িতে একটা ব্যাটারির টিভি ছিল, ব্যাটারি, যে কালো ব্যাটারি, সেই ব্যাটারি দিয়ে টিভি চলতো। তো সেই ব্যাটারির টিভিতে আমাদের মানে রোববার দিন আপনারা সবাই জানেন যে ওই সকালবেলায় ওই মহাভারত হতো, দুপুরবেলা শক্তিমান হতো, তারপর বিকেলবেলায় ওই দূরদর্শনে বাংলা সিনেমা দেখানো হতো, এবং সেই সিনেমা দেখার জন্য প্রায় 20-30 জন আমাদের বাড়িতে আসতেন। মানে একটা ছোটোখাটো সিনেমা হল হতো, মানে আমাদের বাড়ির বারান্দায়, মাটির বাড়িতে একদম বারান্দায় লাইন দিয়ে লোকজন বসে ওই সিনেমা দেখতেন, আর আমিও তাদের মধ্যে একজন থাকতাম। তো ওই সিনেমাগুলো দেখতে দেখতে আমার মনে হতো কোনোদিন বুম্বাদা প্রসেনজিৎ ডাক্তার হচ্ছে, কোনোদিন অফিস চাকুরি হচ্ছে, কোনোদিন মানে একটা বেশ ক্রান্তিকারী একটা হচ্ছে, কোনোদিন দেখছি বেনু জেঠু একটা ভিলেনের রোল করছে, কোনোদিন দেখছি বেনু জেঠু লাঠি সিনেমায় লাঠি দিয়ে পেটাচ্ছে, কোনোদিন দেখছি মানে একটা অদ্ভুত লাগতো। মানে আমার মনে হতো যে বাবা, একটা মানুষ সারা জীবনে যা যা হতে চায় সব হওয়া সম্ভব একটা, যদি আমি অভিনয় করি। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে আমি ওই ধারা, এই ধারা, ওই ধারা, এটাতে আমি বিশ্বাস করি না। আমি মনে করি যে আমি সমস্ত চরিত্রে স্বাচ্ছন্দ্য বোধ করি এবং সমস্ত ধরনের চরিত্র করতে চাই। তবে হ্যাঁ, গল্পের একটা মানে থাকতে হবে, চরিত্রটার একটা গুরুত্ব থাকতে হবে। কারণ আপনি যদি মানে তুমি যদি আমার মানে ছবির ক্যারিয়ারটা দেখো, আমি মোটামুটি প্রায় চেষ্টা করেছি সমস্ত ধরনের কাজ করার। আমার হীরালাল, বিনয় বাদল দীনেশ, বা বিভিন্ন যে ওয়েব সিরিজগুলো করেছি, বিশেষ করে আমার লাস্ট যে ওয়েব সিরিজটা বেরিয়েছিল কাঁটায় কাঁটায়, ওটাতে একটা ডিফারেন্ট একটা ক্যারেক্টার, মানে জয়দীপদা আমাকে যেই সময় ক্যারেক্টারটা দিল, মানে আমি
ক্যারেক্টারটা পড়ে মনে হলো যে এটাকে মানে মানে কমিক রিলিফ কি দেওয়া যেতে পারে, তখন জয়দীপদা বললো হ্যাঁ অবভিয়াসলি, মানে আমি ওটাই চাই। এবং জয়দীপদার সাথে কাজ করে এত ভালো লাগলো ওই কাজটা, মানে অনেকেই মানে প্রত্যেকেই কাজটি দেখে আমাকে বলেছেন তোমার কাজটা মানে অদ্ভুত, মানে তুমি যেরকম করো কাজ, মানে এই মানে আমাকে তো একটা অন্য ধরনের চরিত্র দেখে একদম। এসছে বারবার, তো সেই জায়গায় তো সেই জন্য আমার মনে হয় যে আমি সমস্ত চরিত্র করতেই আমি ভালোবাসি। মানে তার ওরকম মানে কোনো- একদম হার্ডকোর কমার্শিয়াল সেটাও মুভিতে করতে যদি পারি। তোমাকে হিরোর চরিত্র দেওয়া হয় তুমি একদম, তাতে একদম একদম, খুশি খুশি মানে মনে আমি রাজি। খুশি খুশি, মানে শুধু হিরো কেন, মানে আমাকে যদি বলা হয় যে হার্ডকোর ভিলেন, সেটা তো আমি রাজি। আমার কাছে অভিনয়টা খুব ম্যাটার করে, আমি অভিনয় করতে ভালোবাসি। মানে আমি মানে হিরো বা এই ব্যাপারটা ভাবার থেকেও আমি একজন অভিনেতা এইটা ভাবতে আমার কাছে অনেক বেশি আমি কমফোর্টেবল আর কি। তার মানে তোমার মেন রোলে থাকতে হবে এরকম কোনো ব্যাপার নেই। রোলটা গুরুত্বপূর্ণ হতে হবে সিনেমায়, মানে সিনেমাটা দেখার পরে যেমন ব্যোমকেশ এবং হত্যা মঞ্চ, সেখানে আমি অনেকটা যে- অল্প সময় অল্প কিন্তু সময় প্রচন্ড দাগ কেটে গেছে হ্যাঁ, মানুষের মানে মনে। আমাকে যেই দেখেছে সেই বলেছে যে তোমার চরিত্রটা আলাদা করে, আমাকে অনেকেই বলেছেন। তো এই ধরনের চরিত্রগুলো আমার কাছে খুব ইম্পর্টেন্ট। হীরালাল, তারপর বিনয় বসু, তারপর নজরুল ইসলাম, তাই তো? নজরুল ইসলামের চরিত্র নিয়ে একটা অভিনয় হওয়ার কথা চলছিল। তো সেই অভিনয়টা তো তুমি যেমনটা আমায় বলছিলে যে এখন মোটামুটি একটা বাংলাদেশ নিয়ে যে ইস্যুটা একটা চলছে হ্যাঁ, তার ওটার জন্য কিছু এখনো পর্যন্ত actor actress-এর ওখানে পোস্টপন হয়ে রয়েছে। হ্যাঁ, হয়ে তাহলে গেছে। এরপর কি, মানে আর কি ছবি আসছে তোমার? আর বলতে ডু নট ডিস্টার্ব বলে একটা ছবি করেছি, সেটা না মানে অদ্ভুত একটা কি বলবো, মানে কমার্শিয়ালও বলতে পারেন, একটা হাসির ছবি বলতে পারেন, একটা নতুন প্রোডাকশন হাউস। আর যে লিখেছে ছবিটা খুবই বাচ্চা ছেলে, কিন্তু খুব সুন্দর স্ক্রিপ্টটা লিখেছে, আমার ভালো লেগেছে। হয়তো মানুষের ভালো লাগবে না খারাপ লাগবে সেটা সম্পূর্ণ মানুষের উপরে ডিপেন্ড করছে, কিন্তু হ্যাঁ মানে আমি কোনোদিন মানে আমি থিয়েটারে কমেডি করেছি, কিন্তু অন ক্যামেরা কমেডিটা আমি কোনোদিন করিনি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি কোনো একটা মানে কমেডি ক্যারেক্টার প্লে করেছি আর কি ক্যামেরা। তো সেই জন্য এটা ইটস এ ভেরি এক্সপেরিমেন্টাল ওয়ার্ক ফর মি অলসো। তো চেষ্টা করেছি যতটা সম্ভব করার, সেটা একটা ছবি। আর দেবী চৌধুরানী তো আছে, আপনারা হ্যাঁ, সেটা সকলেই তো জানেন, বটেই। আছে একটা ছবি। আর পরবাসী বলে একটা ছবি করেছিলাম গত বছর, সেটা খুব ইন্টারেস্টিং একটা গল্প, সেটা দেশভাগ নিয়ে একটা গল্প আর কি। এবং দু ধরনের ভাষা আছে ওখানে, ঠিক আছে। চাকমা যে প্রজাতি, তাদের একটা ভাষা ওখানে আছে, কারণ ওই প্রজাতিটারও একটা অংশ ওই ছবিটির মধ্যে আছে আর কি। তো সেই সেই ছবিটাও সামনে মুক্তি পাওয়ার কথা। ওটাও খুব সুন্দর একটি গল্প আর কি, মানে ইটস আ ভেরি গুড স্টোরি আর কি, স্টোরিটা খুব সুন্দর। তো সেই জন্য সেটাও একটা মুক্তির সম্ভাবনা আছে। দেবী চৌধুরানী তো খুব তাড়াতাড়ি মুক্তি পাবে। হুম, কেমন লাগলো অভিনয় করে? ভালো, অবভিয়াসলি ভালো। মানে ফার্স্ট টাইম মানে মানে বুম্বাদার সাথে কাজ, মানে বুম্বাদাকে ছোটবেলা থেকে দেখেছি, একটা আইকনিক একজন মানুষ। আর সত্যি কথা বলতে কি, সামনাসামনি না গেলে হয়তো বুঝতেই পারতাম না যে মানুষটা এতটা ভালো। মানে অনেক কথা শুনেছি। একটা 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 বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে, মানে দেখো আমি খুব মানে একদম কমার্শিয়াল সিনেমা দেখে বেড়ে ওঠা একটা ছেলে, মানে সেই জায়গায় বুম্বাদা বা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মানে আমি বুম্বাদা বলতে এতটা কমফোর্টেবল ফিল করি না, আমার কাছে উনি কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আর কি। মানে সেই জায়গাটা আমার কাছে, মানে আমি কোনোদিনই ওনাকে সামনে থেকে বুম্বাদা বা এরকম বলতে পারবো না। মানে উনি অলওয়েজ আমার কাছে ওই জায়গাটা একটা মানে অদ্ভুত জায়গা। মানে আমি মানে ছোটোবেলায় দেখতাম আমার চুলটা কীরকম হচ্ছে, মানে এইরকম একটা মানুষ উনি আমার কাছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওরকম একটা মানুষের সাথে অভিনয় করা, মানে অভিনয় শুধু নয়, মানে উনি এসছি কিনা, খেয়েছো কিনা, কোনো অসুবিধা হচ্ছে কিনা, মানে ওই যে বলে না যে ইন্ডাস্ট্রি, সেইটা আমি ফিল করেছি। মানে ওনার ওই জায়গাটা আছে, ওই ব্যাপারটা আছে আর কি। মানে উনি ওই জায়গাটা মানে তৈরি করেছেন শুধু নয়, মানে এরকম তৈরি করা যায় না সেটা। মানে উনি যেরকম মানুষ, সেই জায়গাটা মানে সত্যিই খুব ভালো লেগেছে আর কি, মানে খুবই ভালো আর কি টিমটা। মানে তারপর বেনু জেঠু খুবই ভালো, শ্রাবন্তী তো আছেই। কিন্তু মানে আমার মনে হয় যে বেনু জেঠুর সাথে আমি একদিন একটা জায়গায় শুটিং করতে যাচ্ছি গাড়িতে, অনেকটা দুজনেই একসাথে যাচ্ছিলাম আর কি। সেই যে জার্নিটা, যাওয়া এবং আসা, গল্প কত কথা, একটা অদ্ভুত ভালো লাগা। মানে এইগুলোই আর কি আমার অভিনয়ের সম্পদ আর কি। মানে বিভিন্ন মানুষের সাথে, বিভিন্ন যে মানুষ যাদেরকে দেখে বড় হয়েছি, যাদের থেকে শিক্ষা নিয়েছি, তাদেরকে সামনে থেকে পাওয়া, তাদেরকে দেখে শেখা, এইটা একটা বিশাল বড় পাওয়া আমার কাছে। তুমি ইন্ডাস্ট্রি কথাটা বললে, এই যে টলিউড ইন্ডাস্ট্রি, কোনো বন্ধু আছে এখানে? না, আমার খুব কম বন্ধু আছে, মানে একদম খুব সত্যি কথা বলতে কি আমি মানে অত্যন্ত ঘর কোনো একজন মানুষ। মানে আপনি আমাকে
কোনো পার্টি বা কোথাও মানে এরকম নয় যে যারা যান বা তাদের সেটা কোনো ইয়ে নয়, মানে আমি খুব একটা না মানে 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 আমি খুব ঘরকুনো একজন মানুষ, মানে আমি আমার নিজের পরিবার, নিজের স্ত্রী বা আমার যে মেয়ে, এদেরকে নিয়ে অনেক বেশি সময় কাটাতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আর সেরকম অর্থে বন্ধু নেই সেরকম বলবো না, প্রত্যেকের সাথে কাজ করি, কাজের সম্পর্ক আছে, প্রত্যেকের সাথেই আমার সম্পর্ক খুব ভালো, প্রত্যেকের সাথে, মানে ইচ অ্যান্ড এভরি ওয়ান, মানে ইন্ডাস্ট্রিতে কেউ একজন বলতে পারবে না যে আমার সাথে, বা কেউ নেই যার সাথে আমার কোনো সম্পর্ক খারাপ। কিন্তু হ্যাঁ, ওই যতটুকু মানে কাজের জায়গা সেইটুকু, আর মানে এর বেশি কিছু নয় আর কি। তুমি পরিবারের কথা বারবার কিন্তু বলছো, মানে তোমার কথায় বারবার তোমার পরিবার উঠে আসছে। তোমার ওয়াইফ, তিনিও ডক্টর, হ্যাঁ আলাপটা কোথায়? একই কলেজে পড়তে তো? হ্যাঁ, আমাদের মানে আমরা দুজনেই একই কলেজে পড়তাম, এবং শুধু তাই নয়, মানে এটা বলতে কোনো অসুবিধে নেই যে আমি মানে যেহেতু একটা বাংলা মিডিয়াম স্কুল থেকে এসেছিলাম, গ্রামের ছেলে, একটা ভয় ভয় কাজ করতো, মানে মহিলাদের সাথে কথা বলা এই জায়গাটা আমার কাছে খুব একটা মানে বিশাল একটা জায়গা মনে হতো আর কি। তো আমি কারোর সাথেই সেভাবে কথা বলতাম না আর কি, মানে আমার নিজেরই একটু লজ্জা লাগা থেকে শুরু করে একটা নিজেকে গুটিয়ে রাখা এই জায়গাটা থাকতো। তো আর ও তো ক্লাসের মানে কি বলবো, মানে টপ স্টুডেন্টদের মধ্যে একজন ছিল আর কি। তা ন্যাচারালি ওর কাছে যেতে আরও আমার মানে খুব মানে মানে লজ্জা লাগতো আর কি, মানে আমি নিজেকে সেই জায়গায় ইয়ে করতাম না, খুবই কম কথা বলতাম, খুবই। কিন্তু ব্যাপারটা কি জানি মানে কলেজের সময় তো ওর সাথে আমি মানে 5.5 বছরে হার্ডলি হয়তো 4 থেকে 5 বার কথা বলেছি, হার্ডলি, মানে তাও হয়তো নয়। কিন্তু যেটা সব থেকে ইন্টারেস্টিং, কলেজে আমার খুব কম সংখ্যক বন্ধু আছেন যারা আমার থিয়েটার দেখতেন, আর তার মধ্যে ও একজন। মানে আমি একবার ওকে বলেছিলাম যে এই জানিস আমি নাটক করি, তো ও যে আচ্ছা তাই, বলছে কবে আছে, আমি ওকে একবার বলেছিলাম, তো ওই দিনকেই ও গেছিলো কিন্তু আমার শোটা দেখতে, এবং এই হেমন্তের পাখি যে নাটকটা দিয়ে আমি শুরু করেছিলাম। তারপরে ও যতদিন কলকাতায় ছিল, তারপরে তো আফটার এমবিবিএস ও চলে যায় এইমস থেকে ও পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি করে। তো কলকাতায় যতদিন ছিল ও মানে যতবার আমার নতুন নাটক হতো ও ততবার কিন্তু আমার নাটক দেখতে যেত আর কি। তারপরে ও যখন কলকাতায় ফিরে আসে, তারপরে একটা বন্ধুর বিয়েতে ওর সাথে আলাপ হয়, তারপরে আস্তে আস্তে মানে তখন আমাদের তখন ভালো করে আলাপ তখন হয়। বন্ধুত্বটা আরো গাঢ় হয় আর কি, তখন সেই থেকে ওর সাথে সম্পর্কটা তৈরি হয় আর কি। এই যে আরজি করার টাইমটায় ওকে তো কন্টিনিউয়াস তোমার পাশে থাকতে দেখা গেছে, মানে সব বিপদে আপদে বলো, সমস্ত সিচুয়েশনের মধ্যে তোমাকে সব সময় সাপোর্ট দিয়ে গেছে। না মানে শুধু আরজিকর নয়, মানে আমি না মানে কি বলবো, মানে আমি যদি এটা মানে শুনতে কারোর খারাপ লাগে তাতে আমার কিছু করার নেই, আমি খুব ডিপেন্ডেন্ট ওর উপরে, মানে প্রচণ্ড পরিমাণে ডিপেন্ডেন্ট। মানে আমি মানে ওকে ছাড়া একটা মুহূর্ত ভাবতে পারি না, আর একটা পাও ফেলতে পারি না, মানে একদম। মানে আমি মানে কি বলবো, মানে আমি যদি মনে করি যে আজকে আমার এটা করা উচিত, আমি কিন্তু ফার্স্ট যে পার্সন সেটা হচ্ছে আমার ওয়াইফ, এবং তারপরে আমি আমার বাবাকে জিজ্ঞেস করি। মানে এই কয়েকজন, এই দুজন ছাড়া আমার লাইফটা মানে খুব ডিফিকাল্ট হয়ে যাবে, মানে খুব ডিফিকাল্ট। মানে আমি মানে ভালোবাসাটা তো অবভিয়াসলি আছে, মানে ভালোবাসার থেকেও যেটা দরকার, মানে আমি ওকে প্রচণ্ড পরিমাণে ভরসা করি আর কি, মানে এবং ও হয়তো আমাকে সেই জায়গাটা দিয়েছে, বা ও আমাকে সাইমালটেনিয়াসলি ভরসা করে, কিন্তু মানে আমি ওকে ছাড়া কোনো মতেই চলতে পারবো না। মানে আমার কাছে আমার সমস্ত কিছু একদিকে, ও একদিকে, মানে এটা আমার কিছু করার নেই, মানে ইচ অ্যান্ড এভরি অ্যাসপেক্টে আমাকে এটা ও ফিল করিয়েছে। শুধু আরজি করে আপনারা অনেকেই ওকে দেখেছেন, মানে অনেক ক্ষেত্রেই ও আমাকে এইভাবে এমনভাবে সাপোর্ট দিয়েছে, মানে ইভেন মানে অনেক রকম পরিস্থিতি গেছে আমার, বিভিন্ন রকম একটা পরিস্থিতি, সংকটজনক পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে ও যেভাবে আমাকে গাইড করেছে এবং বলা ভালো আগলে রেখেছে, সেটা মানে কি বলবো, আই এম রিয়েলি লাকি। মানে আমি যদি সত্যি ওকে মানে না পেতাম, আমি জানি না আমি কি করতাম, সিরিয়াসলি। মানে আমি মানে এখনও ভাবি আর কি, যে আমি এই মানে মেয়েটি যে কলেজে এরকম একটা স্টুডেন্ট যার সাথে আমি এরকমভাবে মানে আছি সম্পর্কে, মানে আমি মাঝে মাঝে ভাবি আর ওকে বলি, আমার না মাঝে মাঝে বিশ্বাসই হয় না আমি তোর সাথে আছি আর কি। এরকম ভাবে মানে কজন ভাবতে পারে বলো তো, মানে কি সুন্দর করে তুমি বলছো। এই জায়গাটাতে আমার মানে আমি কিছু করার নেই, মানে আমার কাছে সমস্ত কিছু একদিকে আর ও একদিকে। আরজি করের প্রসঙ্গটা যখন এলোই, তাহলে এবার একটু জানতে চেষ্টা করব তোমার কাছ থেকে যে এখন কি সিচুয়েশন, এই আন্দোলনের পরের এই ফেজটা এখন কিরকম যাচ্ছে? না দেখুন, আরজি করের আন্দোলনটা আমরা যে জন্য করেছিলাম সেটা হচ্ছে যে দুর্নীতির আবহাওয়া তৈরি হয়েছিল আরজি কর মেডিকেল কলেজে, সেটা আপনারা প্রত্যেকেই মানে এতদিনে সবাই জানেন।
আমরা আন্দোলন করেছিলাম এই দুর্নীতির বিরুদ্ধে, এবং যে একটা অদ্ভুত ঘটনা, মানে একজন অন ডিউটি ডক্টর যার সাথে এরকম একটা ঘটনা ঘটে গেছে তার প্রতিবাদে। তো সেই জায়গাগুলো অনেকটাই মানে কি বলবো, এখন ডেভেলপড হয়েছে। আরজি করে একটা অদ্ভুত ভালো জায়গা মানে তৈরি হয়েছে। বিভিন্ন সিআইএসএফ এখন পুরো সিকিউরিটির দায়িত্বে আছেন, এবং ছাত্ররা নিজেদের কাজ করে, পড়াশুনো করে, খেলাধুলো করে। একটা ভালো মানে চিকিৎসা ব্যবস্থা সমস্ত দিক থেকে সবাই সমস্তভাবে কোঅপারেট করে। আমাদের প্রিন্সিপাল যিনি আছেন, এমএসভিপি যিনি আছেন, এবং স্টুডেন্টরা প্রত্যেকে যারা আছেন তারাও খুব ভালোভাবে ইয়ে করেন। দেখুন, আমার একটা ব্যাপার না, আমি এই পলিটিক্স বা রাজনীতি এই জিনিসটা খুব একটা বুঝি না, একদম সত্যি কথা বুঝি না। আমার কাছে যেটা অন্যায় সেটা অন্যায়, যেটা ভুল সেটা ভুল, যেটা ঠিক সেটা ঠিক। তো আমি চাই আরজি করে প্রত্যেকটি স্টুডেন্ট তার নিজের যোগ্যতায়, নিজের সম্মানে, নিজের মর্যাদায় থাকুক, পড়াশুনো করুক, ডাক্তারি করুক, এবং যে যে রুগীরা আসছে তারা সত্যিকারের পর্যাপ্ত পরিমাণে যে সরকারি চিকিৎসা ব্যবস্থায় যে সুবিধে সেইগুলো পাক। এই প্রতিবাদটা কি চালিয়ে যাবে? দেখুন, প্রতিবাদটা তো মানে কি বলবো, একদিনে শুরু হয় না, আবার একদিনে শেষ হয় না। প্রতিবাদ প্রত্যেকের মধ্যে থাকে, প্রত্যেকের ভেতরে থাকে। প্রতিবাদ মানে কি? প্রতিবাদ মানে আমি যেটুকু বুঝি সেটা হচ্ছে একটা চেতনা। আজকে যদি আমি দেখি যে কোথাও একটা ভুল হচ্ছে, সেই ভুলটাকে ভুল বলার যে ক্ষমতা, সেটাকেই আমরা বলি প্রতিবাদ। এই প্রতিবাদ নিরন্তর, মানে এই প্রতিবাদ কখনো থামবে না। আমি যখন শেষ হয়ে যাব বা আমার শরীর যখন থাকবে না, তারপরে যে শরীর আসবে সেও এই প্রতিবাদ করবে। তাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদটা মানে কোনো রকম কোনো মানে কি বলবো, যে আজকে মনে হলো যে আমি প্রতিবাদ করছি তা নয়, এটা একটা অভ্যেস। আমার কাছে অন্যায়টা অন্যায়, সত্যিটা সত্যি, ঠিকটা ঠিক। সত্যি কথাটা বলাটা আমার কাছে মনে হয় সব সময় দরকার। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যদি কেউ সেটাকে মনে করেন যে প্রতিবাদ, তাহলে সেই প্রতিবাদ স্বাধীনতার আগে থেকে চলছে, স্বাধীনতার পরেও চলেছে, ভবিষ্যতেও চলবে। অভিনয় তো তোমার প্যাশন, মানে অভিনয় তুমি করেই চলেছো, কিন্তু একটা জিনিস কি তুমি মানো যেটা সোশ্যাল মিডিয়ায় প্রচন্ড ফেমাস, সেটা হচ্ছে তুমি নাকি টলিউডের বিজয় সেতুপতি? হ্যাঁ, এইটা আমাকে ফার্স্ট যিনি বলেছিলেন, আমি তার নামটা ভুলে গেছি, আমাদের বেঙ্গল স্ক্যামের যখন শুটিং হচ্ছে তখন স্টেডি ক্যাম যিনি অপারেট করছিলেন, হি ওয়াজ ফ্রম সাউথ। তো আমি না তখন চিনতাম না যে বিজয় সেতুপতি কে, আমি সত্যি জানতাম না। তো আমাকে একদিন শুটিং করতে করতে বলছেন, স্যার आपको तो एकदम विजय सेतुपति सर जैसा लग रहा है, पूरा एकदम आपका सब कुछ एकदम। বিজয় সেতুপতি কন, মানে মতলব আমি সত্যি জানতাম না। তারপরে সার্চ করলাম, দেখলাম, তারপরে আমি দেখলাম ওই সিনেমাটা, ফার্স্ট যে সিনেমাটা ওনার দেখেছি সেটা হচ্ছে ওই বিক্রম। এটা অনেকেই বলে, এটা ফার্স্ট আমাকে অরিত্র বলেছিল, দাদা তুমি তো পুরো একদম মানে পুরো বিজয় সেতুপতির মতো সব অ্যাকশন করেছো, আর ধর কী সব বলিস এগুলো। কিন্তু না, ব্যাপারটা হচ্ছে কি, মানে আমি কারোর সাথে কোনোদিন ওই কম্প্যারিজন বা এইগুলোতে বিশ্বাস করি না। আমার নিজের যেটা স্বতন্ত্রভাবে যেটা মনে হয় যে আমি কিঞ্জল হিসেবেই থাকতে চাই আর কি। থাকতে তো অবশ্যই, তোমার আইডেন্টিটি তোমার কাছে নিজের Exactly. আলাদা করে তৈরি করেছো। আমার কাছে না মানে এই এক ধরনের প্যাটার্ন, মানে আপনারা দেখেছেন হয়তো হিরালাল সিনেমাতে আমি চরিত্রের মানে প্রয়োজনে যেভাবে শরীর কমানো বাড়ানো, 27 কেজি ওজন 27 কেজি ওজন কমিয়েছিলাম, তো ওইটা আমার খুব ভালো লাগে। মানে আমি ভবিষ্যতেও যদি কোনোদিন কোনো সুযোগ পাই সেটা করব। এরকমই থাকো আর ভালো থাকো। অনেক ধন্যবাদ তোমাকে।